বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি সালটা 2014। কিশোরগঞ্জ জেলা সোনালী ব্যাংকের প্রধান শাখা, সুরক্ষিত ভোল্ট, লোহার দরজা আর সার্বক্ষণিক নিরাপত্তা সবকিছুই ছিল ঠিকঠাক। কিন্তু রোববার সকালে যখন বোল্ট খোলা হলো, ব্যাংকের ভোল্টের ভিতরের দৃশ্য দেখে ব্যাংকের কর্মকর্তাদের পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠল। ভেতরের লকারগুলো ভাঙা ছিল এবং সে লকারগুলিতে রাখা 16,40,00,000 টাকা উধাও। অথচ ব্যাংকের মূল ফটকের তালা ভাঙার কোনো চিহ্নই নেই। প্রতিটি তালা নিজ নিজ জায়গায় সুরক্ষিত ছিল। তাহলে এত নিরাপদ জায়গা থেকে কিভাবে চুরি হলো? চোররা দরজা দিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করেনি, তারা মাটির গর্ত করে সুড়ঙ্গ কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করেছিল। আর তখন থেকে শুরু হলো বাংলাদেশের ইতিহাসের অপরাধ জগতের এক রহস্যময় অধ্যায়, যা ছিল তখন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসাদুজ্জামান সমগ্র ভিডিও জুড়ে থাকছি আপনাদের সাথে। এই ব্যাংক ডাকাতিকে কেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রহস্যময় এবং দুর্ধর্ষ ডাকাতি বলা হয় তা জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা জানি এই ব্যাংক ডাকাতির নেপথ্যে কে ছিল, কার ইন্ধনে বা কিভাবে এই ব্যাংক ডাকাতিটি সংগঠিত হয়েছিল। আপনারা জানলে অবাক হবে, এই বিশাল ব্যাংক ডাকাতির নেপথ্যে ছিল মাত্র একজন মানুষ। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা এই সোহেল রানা ছোটবেলা থেকে বেশ মেধাবী ছিল, তাই তার বাবা তাকে লেখাপড়া করার জন্য সবসময় অনুপ্রাণিত করত। কিন্তু হঠাৎই একদিন তার বাবা মারা যায়। তখন সংসারের সকল দায় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তাই সে অল্প বয়স থেকে কাজে লেগে পড়ে। সে সারাদিন কাজ করে এবং রাতে সে চিন্তা করে সে কিভাবে দ্রুত বড়লোক হতে পারবে। কারণ সোহেল রানা ছিল বেশ উচ্চাবিলাসী। সে সবসময় চিন্তা করতো যে সে শর্টকাট বড়লোক হবে। কিশোরগঞ্জ জেলার রথখোলা শহরের পাশের এক গ্রামে থাকতো সোহেল পেশা ছিল একজন ইলেকট্রিশিয়ান। সে মানুষের বাসা বাড়িতে গিয়ে নষ্ট ফ্যান, টেলিভিশন, লাইট ইত্যাদি ঠিক করে দিত। স্বল্প আয় আর এই নিম্নমানের জীবনযাপন তার কাছে দুর্বিষহ হয়ে উঠতে লাগলো। একদিন সে এক কাজে তার পাশের শহর রথখোলায় যায়। কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিল, হঠাৎই তার চোখে পড়ে সোনালী ব্যাংকের একটি শাখা, যেখানে ট্রেজারি চালান সহ আশেপাশের অন্যান্য শাখার টাকাও জমা রাখা হয়। সোহেল তখন দেখতে পেল একটি গাড়িতে করে ট্রাঙে করে বেশ কিছু টাকা ব্যাংকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ঠিক সেখান থেকে সোহেলের মাথায় প্ল্যান আসলো সে ব্যাংক ডাকাতি করবে। সে বাড়ি ফিরে আসলো এবং প্ল্যান করতে শুরু করলো যে কিভাবে সে এই ব্যাংক ডাকাতিটা করবে। পরের দিন পুনরায় আবার রথখোলায় যায়। তবে এইবার কিন্তু সোহেল এখানে কোনো কাজে আসেনি। এবার তিনি এসেছেন ব্যাংকের লোকেশন জানার জন্য, যে ব্যাংকটি কোথায় এবং কিভাবে অবস্থিত। সে সেখানে এসে দেখতে পান যে ব্যাংকটির ঠিক ডান পাশে বেশ কিছু দোকানপাট এবং বাম পাশ দিয়ে একটি 10 ফুটের মতো চওড়া রাস্তা পিছনের দিকে চলে গিয়েছে এবং পেছনের দিকে বেশ কিছু আবাসিক বাড়িঘর ছিল যেখানে মানুষজন থাকতো। তো সোহেল এভাবে ঘুরতে লাগলো। ঠিক ওই মুহূর্তে তার চোখে পড়লো ব্যাংকের ঠিক বাম পাশে কয়েক গজ দূরে প্রয়াত আমিনুল হক সাহেবের একটি আধা পাকা বাড়ি। তখন সে পুনরায় আবার বাড়ি ফিরে আসলো। এবার বাড়ি ফিরে এসে সে পুরো দস্তর কাজে লেগে গেল। সে ভাবতে লাগলো কিভাবে ব্যাংকের ভিতরে ঢুকবে। ব্যাংক অবস্থিত এলাকাটি বেশ জনকীর্ণ ছিল এবং খুবই সিকিউরিটি ছিল এবং সে সরাসরি ব্যাংকে ঢুকে কিছুই করতে পারবে না। তাই সে বিকল্প পথ খুঁজতে লাগলো এবং তার মাথায় প্ল্যান আসলো মাটি কেটে সুড়ঙ্গ করে সে ব্যাংকের ভিতরে ঢুকবে। কিন্তু এখানেও একটি বাধা হয়ে দাঁড়ালো যে অ্যাকচুয়ালি ব্যাংকের কোন জায়গায় টাকা রাখা হয় এবং সে সেই সুড়ঙ্গ পথটি কিভাবে এবং কোন জায়গা দিয়ে করবে। তাই সে প্রশ্ন নিয়ে আবার পরের দিন সোহেল চলে গেল সে রথখোলায়। তবে এবার সোহেল ব্যাংকে ঢোকার জন্য এসেছে। সোহেল সাধারণ এক ক্লায়েন্ট সেজে ব্যাংকের ভিতরে ঢুকলো এবং ব্যাংকের হেল্প ডেস্কে গিয়ে সে বলল যে সে এখানে একটি অ্যাকাউন্ট খুলবে। সে প্রসিডিউর জানার জন্য সে এখানে এসেছে। মূলত অ্যাকাউন্ট খোলাটি ছিল সোহেলের একটি বাহানা। সে এই অ্যাকাউন্ট খোলার নাম করে ব্যাংকের ভিতরে ঢুকে সে অবজার্ভ করতে লাগলো যে কোথায় কোন জিনিসটি আছে। তখনই হঠাৎ সোহেলের চোখে পড়লো ব্যাংকের সে লকার, ভোল্ট, যেটা ছিল লোহার তৈরি। সে তখন বুঝতে পারলো এই লোহার তৈরির এই বিশাল ভোল্টের দরজা ভাঙা তার পক্ষে সম্ভব না এবং সে এটাও বুঝে ফেললো যে কোথা দিয়ে কিভাবে সুড়ঙ্গ খুঁড়লে এই লকারের ভিতর সরাসরি ঢুকে যাওয়া যাবে। তারপর সোহেল পুনরায় আবার বাসায় ফিরে আসলো। এসে সে প্ল্যান শুরু করলো যে ঠিক তার আশেপাশে কোনো এক জায়গা সে ভাড়া নিবে এবং সেখান থেকে সে প্ল্যান করবে। পরের দিন সে আবার এই রথখোলায় আসলো। তবে সে এবার এসেছে একটি বাড়ি খোঁজার জন্য, কারণ তার কাজটা যেখান থেকে সে স্টার্ট করবে সে চাচ্ছিল সেই বাড়িটা যেন ব্যাংকের খুব কাছাকাছি হয় এবং ফরচুনেটলি সে তেমনি একটি বাড়ি পেয়ে গেল। ব্যাংকটির ঠিক বাম দিকে কয়েক গজ দূরে
প্রয়াত আমিনুল হক সাহেবের একটি আধা পাকা বাড়ি। সেখানে মূলত 2টি রুম ছিল। একটি রুমের মধ্যে মার্জিয়া আক্তার নামে এক ভদ্রমহিলা তার 2টি সন্তানকে নিয়ে থাকতো এবং তার হাজবেন্ড সৌদি আরব প্রবাসী ছিল। এবং সোহেল সে ভদ্রমহিলার কাছ থেকে বাড়িওয়ালার নাম্বার নিয়ে তার নিজের মোবাইল দিয়ে বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে। বাড়িওয়ালা তার কাছে তার পেশা সম্পর্কে জানতে চাইলে সে বলে সে একজন রাজমিস্ত্রি এবং মাটি কাটার শ্রমিক। এই বলে মিথ্যা পরিচয় দিয়ে সোহেল সে বাড়িটিকে মাত্র 2000 টাকার বিনিময় ভাড়া নিয়ে নেন এবং এখান থেকে শুরু হয় সোহেলের সমগ্র প্ল্যানিং এর যাত্রা। এবার জানবো সোহেল কিভাবে এবং কত দিনে এই সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে পৌঁছে গিয়েছিল। সালটা 2012। ঘর ভাড়া নেওয়ার পর থেকে সোহেল খুবই সতর্কতার সাথে বিভিন্ন এলাকার বিভিন্ন হার্ডওয়্যারের দোকান থেকে মাটি খোঁড়ার বিভিন্ন রকমের যন্ত্র কিনতে শুরু করলো। তারপর প্রায় 6 মাস ধরে সোহেল বেশ সতর্কতার সাথে এই মাটি খুঁড়ে সুড়ঙ্গ খননের কাজ চালাতে লাগলো। যেহেতু এটি একটি শহরের এলাকা, চারপাশে অনেক হইচই এবং গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ থাকতো, তাই সোহেল এই জিনিসটাকে কাজে লাগিয়ে সে মাটি খোঁড়ার কাজটা মূলত দিনের বেলায় করত। আর এই মাটি খোঁড়ার পরে যে মাটিগুলি বের হয়ে আসতো সে মাটিগুলিকে সে খুবই সতর্কতার সাথে রাতে বিভিন্ন বালতি অথবা ব্যাগের মধ্যে ভরে দূরে কোথাও ফেলে আসতো। এইভাবে সে ব্যাংকের ভোল পর্যন্ত পৌঁছাতে প্রায় 30 ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ফেললো। অবশেষে চলে এলো সে কাঙ্ক্ষিত লগ্ন। তবে সোহেল সেদিনই ব্যাংকের ফ্লোরটিকে ভেঙে উপরে উঠলো না। সে অপেক্ষা করতে লাগলো, কারণ সে জানতো যে ব্যাংক শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। তাই সে শুক্রবারের অপেক্ষা করতে লাগলো এবং ইতিমধ্যে সোহেল বেশ কিছু ব্যাগ সংগ্রহ করলো। তারপর যখন শুক্রবার এলো তখন সোহেল সে সুড়ঙ্গ পথ দিয়ে গিয়ে ফ্লোরে সে মেঝেটি ভেঙে উপরের দিকে উঠে লকারে থাকা সমগ্র টাকা সে ব্যাগের মধ্যে ভরে সে সুড়ঙ্গ পথ দিয়ে আবার চলে এলো এবং তিনি সফলভাবে তার সমগ্র পরিকল্পনাটি বাস্তবায়ন করলেন। এখন কথা হলো, সত্যি কি সোহেল সফল হয়েছিলেন? তার আগে একটু জানা দরকার সেদিন রবিবারে ঠিক কি ঘটেছিল ব্যাংকের ভিতরে, যখন সে ব্যাংকের কর্মকর্তারা দেখতে পেল ব্যাংকের ভিতর থেকে সব টাকা উধাও এবং ব্যাংকের ভিতরে বিশাল এক গর্ত। সেদিন ছিল 26শে জানুয়ারি, রবিবার। সাপ্তাহিক ছুটি কাটিয়ে সবাই ব্যাংকে কর্মরত অবস্থায় আছে। ঠিক বেলা 3টার দিকে ব্যাংকের লেনদেনের জন্য টাকা দরকার হলে ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মহসিন হক ও তার সহকর্মী হাসান আহমেদ মঈন ব্যাংকের ভোল্ট খুলে ভিতরে প্রবেশ করে। ব্যাংকের ভোল্টের ভিতরে প্রবেশ করতেই তাদের বুক ধরপড় করতে লাগলো, যেন পায়ের নিচ থেকে সমগ্র মাটি সরে যাচ্ছে। তারা দেখতে পেল ব্যাংকের লকারগুলি ভাঙা, সেখানে কোনো টাকা পয়সা নেই। হঠাৎই তাদের চোখ পড়ল ব্যাংকের ফ্লোরের দিকে। তারা দেখতে পেল ব্যাংকের ফ্লোরে বিশাল এক গর্ত, যা কিনা মাটির নিচ দিয়ে চলে গিয়েছে। তারা সাথে সাথে ব্যাংকের ব্যবস্থাপক হুমায়ুন কবিরকে জানান। ব্যাংক কর্তৃপক্ষ তখনই সাথে সাথে পুলিশকে ইনফর্ম করেন। কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ অফিসার ও ইনচার্জ আব্দুল মালিকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। তারা সুড়ঙ্গের অবস্থানটি সুনিশ্চিত করার জন্য সুড়ঙ্গটির অপর পাশে কি আছে তা জানার জন্য একদল তদন্তকারী পুলিশ সে সুড়ঙ্গের ভিতর দিয়ে প্রবেশ করে এবং তারা সে পথ দিয়ে অগ্রসর হয়ে দেখতে পায় একটি পরিত্যক্ত আধা পাকা বাড়িতে সেই সুড়ঙ্গের পথটি শেষ হয়েছে। পুলিশ বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারে প্রায় 6 মাস আগে এই রুমটি ভাড়া নিয়েছিল সোহেল নামের এক ব্যক্তি। তবে এখন সে কোথায় আছে তা তারা জানেন না। তবে পুলিশ তাদের কাছ থেকে সোহেলের সেই নাম্বারটি জানতে পারে, যে নাম্বার দিয়ে প্রথম সোহেল এই বাড়িওয়ালার সাথে কথা বলেছিল। আর এই নাম্বার দিয়ে শুরু হয় পুলিশের পরবর্তী ইনভেস্টিগেশন। ঢাকা নগর গোয়েন্দা পুলিশ, ডিবি এবং র্যাবের বিশেষ একটি দল এই নাম্বার ধরেই পলাতক সোহেলকে কল ট্র্যাকিং এবং লোকেশন ট্র্যাক করা শুরু করলো। তবে সোহেল ছিল বেশ ধুরন্ধর। সে কিছুক্ষণ পরপরই মোবাইল ফোন বন্ধ করে রাখতো। কিছুক্ষণ পরেই সোহেলের মোবাইল ফোনটি অন হয় এবং তার কিছুক্ষণ পরই আবার মোবাইলটি সে বন্ধ করে দেয়। কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ ট্র্যাক করে ফেলেছে তার লোকেশন কোথায়। তখন সোহেলের লোকেশনটি দেখাচ্ছিল ঢাকার যাত্রাবাড়িতে। আবার বেশ কয়েক ঘন্টা পরে সোহেলের মোবাইলটি আবার অন হয়। আবার তখন পুলিশ ট্র্যাক করে দেখে যে তখন আবার সোহেলের লোকেশনটি দেখাচ্ছে গুলিস্তানে। আবার সোহেল ফোনটিকে বন্ধ করে দেয়। তখন পর্যন্ত পুলিশ সোহেলের এক্সাক্ট লোকেশন ফাইন্ড করতে পারছিল না। তাই পুলিশ তাদের প্ল্যান চেঞ্জ করে তারা চিন্তা করলো সোহেলের ফোনকে ট্র্যাক না করে সোহেল যেসব নাম্বারে কথা বলছে সেই সব নাম্বারগুলিকে ট্র্যাক করা হবে। বিগত বেশ কিছুদিন ধরে ফোনের কল লিস্ট চেক করে দেখতে পায় যে সোহেল মাত্র 2টি নাম্বারে সবচেয়ে বেশি কথা বলেছে। আর ঠিক এখানে এসেই
সমগ্র কেসের মোড় অন্যদিকে ঘুরে যায়। প্রিয় দর্শক, আমরা শুরু থেকে জেনে এসেছি এই ব্যাংক ডাকাতির পিছনে মাত্র একজন মাস্টার মাইন্ড ছিলেন। তবে এই দুইজন কারা? তবে কি এর পিছনে আরো অন্য কেউ ছিল? এই ডাকাতির উদ্দেশ্য কি ছিল? এবার জানবো তদন্তের এই নতুন মোড় নিয়ে। এই দুইজন ব্যক্তি কারা, যার সাথে সোহেল সবচেয়ে বেশি কথা বলেছে? ব্যাংক লুট হওয়ার ঠিক 2 দিন পর 2014 সালের 28শে জানুয়ারি র্যাবের একটি চৌকস দল ঢাকার পোস্তগোলার শ্যামপুর এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালায়। র্যাব ডিবি পুলিশের কাছ থেকে জানতে পেরেছিল সোহেল যে 2টি নাম্বারের সাথে সবচেয়ে বেশি কথা বলেছে তার মধ্যে একটি নাম্বার এই ভবনে অবস্থান করছে। আর এই সংবাদটি পেয়ে সাথে সাথে র্যাব সে ভবনটিকে ঘিরে ফেলে এবং সে বাড়ির মধ্যে অভিযান চালায়। হাবিবুর রহমান ওরফে সোহেল রানা এবং তার সহযোগী ইদ্রিস মিয়াকে 5 বস্তা টাকা সহ হাতে নাতে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা যায় এই ইদ্রিস মিয়া সোহেলকে কিশোরগঞ্জ থেকে ঢাকা আসা পর্যন্ত সকল ব্যাপারে সাহায্য এবং সহযোগিতা করেছে। তাহলে কি কাহিনী এখানেই শেষ? না, কারণ এখনো সে দ্বিতীয় ব্যক্তিটি রয়ে গিয়েছে ধরাছোঁয়ার বাইরে, যাকে গ্রেফতার করা না হলে জানা যাবে না প্রকৃত এই ব্যাংক ডাকাতির পিছনে কারা বা কিভাবে জড়িত ছিল। এদিকে এই ডাকাতির সাথে ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা তা জানার জন্য সন্দেহভাজন প্রায় 12 জন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ও গার্ড ইনচার্জ সহ প্রায় 8 জনকে দায়িত্বের অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে এই ডাকাতির পিছনে কোনো জঙ্গির অর্থায়ন বা বড় কোনো চক্রের হাত আছে কিনা সেটা শিওর করার জন্য বাংলাদেশের মানবাধিকার সংগঠন HRPBর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই তদন্ত মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করে। র্যাব 14 দায়িত্ব পেয়েই প্রথমত টার্গেট করেন সে দ্বিতীয় ব্যক্তিকে। তদন্তের 1 মাস পরে ভৈরবের রেলওয়ে স্টেশন থেকে ধরা পড়ে সেই দ্বিতীয় ব্যক্তি। আর এই দ্বিতীয় ব্যক্তিটি হলো সোহেলের মামা শ্বশুর, যে কিনা পেশায় একজন রাজমিস্ত্রি এবং মাটি কাটার শ্রমিক। কিন্তু তখনই র্যাবের মধ্যে আরেকটি সন্দেহ জাগ্রত হলো, কেননা যখন সোহেল আমিনুল হক সাহেবের বাড়ি ভাড়া নিতে গিয়েছিল তখন সে তার নিজের পেশা হিসেবে বলেছিল সে একজন রাজমিস্ত্রি এবং একজন মাটি কাটার শ্রমিক, অথচ এই দ্বিতীয় ব্যক্তিটির পেশাও একই, কারণ সে একজন রাজমিস্ত্রি ও মাটি কাটার শ্রমিক। তাহলে মূল সোহেল রানা কে? কেননা আমরা ভিডিওর প্রথমে জেনেছি সোহেল রানা ছিল একজন ইলেকট্রিক মিস্ত্রি। তাহলে মূলত কে এই সোহেল রানা, যে কিনা ডাকাতির 2 দিন পরে ধরা পড়েছিল, সেই সোহেল রানা নাকি এই দ্বিতীয় ব্যক্তিটি? সহজ কেসটিও আবার জটিল হতে শুরু করলো। এখন আমরা জানবো এই ডাকাতির সাথে এই দ্বিতীয় ব্যক্তি সোহেলের মামা শ্বশুর সিরাজউদ্দিন কিভাবে জড়িত ছিল। সোহেল প্রায় তার মামা শ্বশুর সিরাজউদ্দিনের সাথে তার বিভিন্ন রকমের সুখ দুঃখ নিয়ে আলোচনা করত। একদিন সোহেল তার মামা শ্বশুরকে বলে যে সে বড়লোক হতে চায় এবং সেটা খুব শর্টকাট ওয়েতে সে হতে চায়। এই জন্য সোহেল তার মামা শ্বশুর সিরাজউদ্দিনের কাছে বুদ্ধি চাইলে সিরাজউদ্দিন তাকে বলে শর্টকাট বড়লোক হওয়ার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে বড় ধরনের কোনো ডাকাতি বা চুরি করা। আর এই বিষয়টা পুরোপুরি ভাবে গেঁথে যায় সোহেল রানার মাথার ভিতরে। আর ঠিক যেদিন সোহেল সোনালী ব্যাংকের সে প্রধান শাখাটিকে দেখেছিল এবং গাড়ি থেকে টাকা নামিয়ে ব্যাংকের ভেতরে নিয়ে যেতে দেখেছিল, ঠিক তখনই তার মাথায় সেই জিনিসটি খেলে যায় যা কিনা তার মামার শ্বশুর সিরাজউদ্দিন তাকে বলেছিল। আর তারপরে সোহেল সিদ্ধান্ত নেন যে সে ব্যাংক ডাকাতি করবে এবং সমগ্র বিষয়টা তার মামা শ্বশুর সিরাজউদ্দিনকে জানান। আর এই সিরাজউদ্দিনই সমগ্র প্ল্যান তৈরি করে দেন। মূলত এই ব্যাংক ডাকাতির মাস্টার মাইন্ডই ছিল এই সিরাজউদ্দিন এবং এই সিরাজউদ্দিনই সোহেলকে শিখিয়েছে কিভাবে মাটি কাটতে হয়, কারণ এই সিরাজউদ্দিনই মূলত ছিল একজন রাজমিস্ত্রি এবং মাটি কাটার শ্রমিক। তাই সে আগে থেকে জানতো কিভাবে মাটি গর্ত করা হয়। আর এই পরিপূর্ণ একটি ট্রেনিং সিরাজউদ্দিন সোহেল রানাকে দেয়। এই মাটি কাটার জন্য যেসব যন্ত্রপাতি লাগবে সোহেল রানা এই সিরাজউদ্দিনের সাহায্যে বিভিন্ন হার্ডওয়্যারের দোকান থেকে গিয়ে সেই টুলসগুলি সংগ্রহ করে। এই মামলায় যেহেতু সরাসরি সোহেল রানা জড়িত ছিল, তাই আদালত 5 বছরের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করেন এবং অন্যান্য যারা ছিলেন তাদের বিভিন্ন মেয়াদের সাজা দান করেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি, যা কিনা বাংলাদেশের ইতিহাসে একটি রহস্যময় অধ্যায় সৃষ্টি করেছিল। মাত্র একজন ব্যক্তি দ্বারা সংগঠিত এই বিশাল ডাকাতি, যা কিনা ইতিমধ্যে বাংলাদেশে আর কখনো ঘটেনি। তাই এই কেসটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে রহস্যময় কেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।